সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচ্য বিষয় সমঝোতার অপেক্ষায় তফসিল। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহ, স্থায়ী কমিটির সদস্য বিএনপির। এরপরে রয়েছেন মোহাম্মদ জমির, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, এবং তারপরে রয়েছেন জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আপনি অংশ নিতে পারেন। এই জন্য আপনাকে ফোন করতে হবে ৯৬৬০৯৪৯ অথবা ৯৬৭০০৬০ নম্বরে। এছাড়াও ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারেন। আলোচনা শুরু করার আগে আমরা এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো একটু দেখে নিয়ে আলোচনা শুরু করব। সর্বদলীয় সরকারে যোগ দিলে যে যে মন্ত্রণালয় চান দেয়া হবে। বেগম জিয়াকে প্রধানমন্ত্রী, বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান। আশরাফ ফখরুল বৈঠকের খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন রিজভী। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে কঠিন সংগ্রামের জন্য প্রস্তুত বিএনপি। তফসিল ঘোষণা এখনই নয়, রাজনৈতিক সমঝোতার অপেক্ষায় কমিশন, জানালেন সিইসি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী কলেজে ছাত্রলীগ ছাত্রদলের সংঘর্ষ, আহত কমপক্ষে 40। এবং চট্টগ্রামে হরতালের নামে জামায়াতের বিক্ষিপ্ত সহিংসতা, প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের ভোগান্তি। আমরা শিরোনামগুলো দেখলাম, যে শিরোনামগুলো আছে আমরা এর মধ্যে একটি আছে যে সংলাপের কথা উড়িয়ে দেওয়া হয়েছে। আজকে দেখি যে আজকে সকালে প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে আপনি সংলাপের ব্যাপারে কিছুটা আভাস দিয়ে বলেছেন হ্যাঁ হয়েছে, তবে তেমন কিছু হয়নি। পরবর্তীতে আবার একটা বিবৃতি আপনার দলের পক্ষ থেকে, আপনার একটা বিবৃতি, আপনাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রিজভী, উনি বলেছেন যে এ ধরনের কিছুই হয়নি। মানে আপনি প্রথমে বলেছেন হয়েছে, কিছুই হয়নি, পরবর্তীতে বলেছেন যে বৈঠকই হয়নি। আমরা দেখি যে সংলাপের ব্যাপারে প্রধান দুই দলের মধ্যে কথাবার্তা বা হওয়া উচিত এই ধরনের কথাবার্তা হচ্ছে দীর্ঘদিন ধরে। কখনো কিছুটা এগিয়েছে, আবার কখনোই একেবারে এগোয়নি। মাঝে মাঝে আমরা দেখি যে বিভিন্ন পক্ষ চেষ্টা করেছে। ব্যবসায়ীদের একটা উদ্যোগ আমরা কিছুদিন আগে দেখলাম, পরবর্তীতে বাস্তব রূপ পায়নি। এখন গতকাল রাতে যে বৈঠকের কথা শোনা গিয়েছিল, আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে হয়নি, আবার দেখি সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে হয়েছে এবং আরও হবে। তো আপনারা যদি হয়ে থাকে, অস্বীকার করার কারণ কি, বা যদি না হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনা আছে কিনা, আপনি কি বলছেন সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে? আপনাকে দিয়ে শুরু করছি। বাংলাদেশের সকল স্তরের মানুষ চায় যে বর্তমানে বিরাজমান রাজনৈতিক সংকটের একটা সুরাহা হোক এবং সেটা সংলাপের মাধ্যমে আমরা একটা মীমাংসায় পৌঁছি। সেই লক্ষ্যে প্রথমে বিএনপি উদ্যোগ নিয়েছে কয়েকবার। সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী সশস্ত্র দিবসে আমাদের ভারপ্রাপ্ত মহাসচিবকে এই সংলাপ বসার জন্য উনি আহ্বান জানিয়েছিলেন। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অর্থাৎ বিএনপি তথা বিরোধী দলের সাধারণ সম্পাদককে বলেন বা আমরা মহাসচিব বলি, ওনাকে আহ্বান জানিয়েছেন, কিন্তু ওনার নিজের দলের সাধারণ সম্পাদককে এই ব্যাপারে বলেছেন বলে মনে হয় না। যদিও গতকাল বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়াতে একটি খবর এসেছিল যে আমাদের মহাসচিব এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মধ্যে বৈঠক হয়েছে। আজকে সকালেও প্রায় সকল সংবাদপত্র এই খবরটি বেরিয়েছিল। আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল তখন কিন্তু আমি ওই খবরের কাগজ এবং অন্যান্য দু একটি সূত্র থেকে
এই খবরটি পেয়েছিলাম। কিন্তু আমি মিটিং থেকে বেরিয়েই মহাসচিবকে যোগাযোগ করতে সক্ষম হই এবং ওনাকে যখন জিজ্ঞাসা করলাম তখন উনি পরিষ্কার ভাষায় বললেন যে না, এমন কোনো সংলাপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে হয় নাই। সুতরাং আমি যেটার বাস্তবতা তার নিরখে আমি একটা রিজয়েন্ডার দিয়েছি পত্রপত্রিকায়। তবে ইনু সাহেব যেটা বলেছেন যে সংলাপ আগামী দিনে হবে, তবে আগামী দিন করতে করতে ওনাদের আমি বলবো রাজত্বই বলবো না সময় বলবো, সংলাপটাকে বা সংলাপ বা যতটুকু কথা হয় সেটাকে আপনারা বলছেন হয়নি, আবার আপনারা এটাও জোর দিয়ে বলছেন না। তাহলে কি আমরা বলবো যে আপনি এটা বলবেন যে সরকারি দলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা অসত্য? আমি মনে করি আপনাদের দলের আমি মনে ভারপ্রাপ্ত করি মহাসচিব এমন কিন্তু পরিস্থিতিতে হয়নি বলেছেন, কিন্তু অসত্য বলেননি, যে প্রকাশিত রিপোর্টে এমন আপনিও বলেন। পরিস্থিতিতে জি, যেটা আমরা বলি হর্সেস মাউথ, যে দুজনকে নিয়ে কথা হচ্ছে, আমাদের মহাসচিব আর তাদের সাধারণ সম্পাদক, এই দুজনের একজনকে প্রশ্ন করলে বোধহয় বিষয়টি আরো খোলাসা হতো, পরিষ্কার হতো। আপনি এ বিষয়ে কি বলবেন যে আপনাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বৈঠক হয়েছে হয়নি, এই ধরনের একটা ইয়ের মধ্যে আছি আমরা যে আসলে সংলাপ হয়েছে কিনা বা বা আগামীতে হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা উনি যেটা বললেন যে সময় ক্ষেপণ, মানে হচ্ছে হচ্ছে বা হবে হবে করতে করতে সময় চলে যাচ্ছে। জি। আমার কি মনে পড়ে গেল জানেন, এই বর্তমান পরিস্থিতি দেখে আমার সে পুরনো একটা ইংরেজি প্রবাদ আছে, হ্যাভ ইউ এভার সিন এ জিব্রা ক্রসিং এ জিব্রা ক্রসিং? Sometimes you see it, sometimes you don't. But the zebra crosses the zebra crossing. এখন আমার কথা হচ্ছে যে বর্তমান পরিস্থিতি শুধু যে আলাপ হয়েছে তাই নয়, দেখা হয়েছে তাই নয়, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এবং যে কোনো বিভিন্ন পত্রিকায় বেরিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা আমি যেটা পড়ে শোনাচ্ছি, যেখানে বলা হচ্ছে যে আশরাফ asked Alamgir to fix an appointment with Khaleda Zia as an Awami League delegation would like to meet her to talk over the issue. শুধু যে কথা আলোচনা নয়, বলা হচ্ছে যে বিরোধী দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে, বিশেষ করে ওনাদের নেতার সঙ্গে আলোচনা করার জন্য আওয়ামী লীগের থেকে একটা প্রতিনিধি দল যেতে প্রস্তুত। দ্বিতীয় পয়েন্টটা বলা হচ্ছে, Fakrul said election commission should have to refrain from announcing the poll schedule to discuss the poll time government and for this এগুলো বাংলা পত্রিকায় বের হয়েছে, এই জিনিসটা যদি হয়, এই জিনিসটা তফসিল এখনই ঘোষণা না করার এখন চিফ ইলেকশন কমিশনার সেটাই বললেন, জি, তাই না? কেন এর আগে একজন ইলেকশন কমিশনার বলেছিলেন যে সোমবারে যে চাঁদপুরে ঘোষণা করা, তাই না? সেখান থেকে চিফ ইলেকশন কমিশনার বলছেন যে আমরা সমঝোতার জন্য অপেক্ষা করছি ইত্যাদি। সো হোয়াট ডাজ ইট প্রুভ? ইট প্রুভস দ্য গ্লাস ইজ নট হাফ এমটি, ইট ইজ হাফ ফুল। আমি বিশ্বাস করি যে উভয় পক্ষই চায় একটা সমঝোতা। আমি আরো বিশ্বাস করি যে দলমত নির্বিশেষে সবাই চায় এই সমঝোতাটা, এবং যদি এই সমঝোতার মাধ্যমে যদি আমরা সবাই একত্রিত হয়ে নির্বাচনে যেতে পারি, তাহলে দেশের সুবিধে, জনগণের সুবিধে, এবং আমি মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো সংরক্ষণ করার যে প্রচেষ্টা সবাই করছেন সেটা আরো এগিয়ে যাবে। কিন্তু যেটা বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়, সরকারি দল আদৌ সমঝোতা চায় কিনা, এবং একটা অভিযোগ বরাবরই বলা হয় যে সরকারি দল বিএনপিকে নির্বাচনে চাচ্ছে না, শুধু বলার জন্য বলা হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি এইটা একদম একমত নই। সরকারি দল চাচ্ছে না বললে কি করে হবে? যেখানে প্রধানমন্ত্রী, আমরা শুনলাম আপনার টাইম হেডলাইনে যেটা বললেন যে কোনো আপনারা পোর্টফোলিও চান সেটা আপনারা নেন, তার মানে বলা হচ্ছে কি যে স্বরাষ্ট্র, এটা প্রধানমন্ত্রী বলছেন, কিন্তু আমরা দেখি মহামান্য রাষ্ট্রপতির সাথে মাননীয় বিরোধী দলীয় নেত্রী দেখা করেছেন। দেখা করার দুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন। তখন কি হয়েছে সেটা আমরা প্রেসে জানলাম না। বিরোধী দলীয় নেত্রী দেখা করার পরে কোনো পরবর্তীতে আমরা দেখি যে সংসদ শেষ হওয়ার দিন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বললেন, দুদিন আগে উনি যে দেখা করে এসেছেন তখন তাকে বলা হয়েছে নির্বাচনকালীন সরকার চালিয়ে যেতে। মানে বিরোধী দলীয় নেত্রী তাহলে কিসের জন্য দেখা? না, আমার কথা সেটার সাথে আপনার আমি একমত। স্বচ্ছতা থাকা প্রয়োজন। স্বচ্ছতা যদি না থাকে তাহলে একটা বিতর্কের সৃষ্টি হয়। সেক্ষেত্রে যারা আছেন এর সঙ্গে সম্পৃক্ত তাদের উচিত ছিল যে যা কিছু একটা সুস্পষ্টভাবে সেটাকে প্রকাশ করা বিরোধী দলের নেত্রীর দেখা করার আগে, যেটা কিনা বলা হয়েছে আপনার
জাতীয় সংসদের ভেতরে এই সকল জিনিসগুলো সরাসরি সেটা আগেই বলা উচিত সেটা বেগম খালেদা জিয়া দেখা করার সময় তার জানা থাকা উচিত ছিল যে এবং এই মাননীয় জিনিসটা মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীকে Yes, বলেছেন না, আমি নির্বাচন এইটা কমিশন এইটা সরকার। আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি, এখানে আওয়ামী লীগ উপদেষ্টা বলে না, আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে যদি আপনি যে কোনো কারণে স্বচ্ছতা না অবলম্বন করেন তাহলে এটা বিতর্কের সৃষ্টি করে। এবং আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে, এবং এই বিতর্ক সন্দেহের সৃষ্টি করে। না সন্দেহ যদি যেটা হয়, সন্দেহ না, বলা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, না, আপনি কি কিন্তু বলবেন? সন্দেহাতীত ঘটনা যেটা, সেটা হচ্ছে উনি বলছেন যে আপনাদের মধ্যে যে দল নিয়ে যে একটা অনাস্থা, এই আন্তঃদল অনাস্থার মধ্যে দুটোই আপনার আমি বলবো যে এটা সহজভাবে যদি বলা যায় যে একদল আরেক দলের প্রতি মনে করে যে অমুক ব্যক্তি থাকলে তাহলে সুস্থ হবে না নির্বাচন। কিন্তু আমার কথা হচ্ছে যে এখন যখন আজকে আমরা শুনলাম প্রধানমন্ত্রী বললেন, কি বললেন, যে কোনোটা চান আপনারা নেন, সেখানে তো জনপ্রশাসন নিতে পারেন ওনারা, সেখানে স্বরাষ্ট্র নিতে পারেন ওনারা, আর সেখানে তো চিফ ইলেকশন কমিশন এখন তফসিল ঘোষণা করছেন না। তো ইঙ্গিত আকারে আসবো আপনার কাছে, দুজনের কাছে আসবো। আমি ইঙ্গিত আকারে সাংবাদিক হিসেবে হান্নান ভাই, আমি যে আসবো দুজনের কাছে, যেন ইঙ্গিত সোহরাব আকারে হাসান যা এই বলছেন। অবস্থার মধ্যে আপনি কি বলছেন? একজনকে বলা হচ্ছে সব নেন, সব নেন, যে এটার কোনো একটা কথার নিতে। অর্থই হচ্ছে প্রধানমন্ত্রী বাদে বা সরকার প্রধান বাদে সব, যেটা কোনটা চান বলেন। আপনি কিভাবে দেখছেন আচ্ছা, সবকিছু? ধন্যবাদ। আপনি যেমন বললেন যে প্রধানমন্ত্রী বাদে সব সরকারি দল দিতে চাচ্ছে, আর বিরোধী যে দলও কোনোটা। প্রধানমন্ত্রী, যারা আছে তাদেরকে বাদ দিয়ে অবশ্যই নয়। প্রধানমন্ত্রী রেখে প্রধানমন্ত্রী ছাড়া কোনো কিছু চাচ্ছে না। বিষয়টা হচ্ছে এটাই, অর্থাৎ প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী থাকবে না তত্ত্বাবধায়ক বা এই অন্তর্বর্তী সরকারের। হান্নান ভাই এবং জমির ভাই দুজনেই কিন্তু সংলাপের প্রয়োজনীয়তার কথা বললেন। তারা আওয়ামী লীগ এবং বিএনপির নীতি নির্ধারকদের দুজন। তো তারা এই কথাগুলো যদি দলীয় ফোরামে বলেন, এই যে যে কোনো একটা ভাবে। সংলাপ হচ্ছে না এই সংলাপ, হ্যাঁ, জি, এই আমরা তো সংলাপের এখানে একটা সংলাপ করছি। এই সংলাপের এই জি। পরিবেশ এবং প্রকাশ্যে, জি। মানে কোটি কোটি দর্শকের সামনে, আমার মনে হয় যে আওয়ামী লীগ যারা ক্ষমতায় আছে এবং বিরোধী দল তারা সংলাপ করতে পারবেন না। সংলাপ নিয়ে এই ঢাক গুড়গুড়, এটি খুবই অনাকাঙ্ক্ষিত। সংলাপ হয়েছে কি হয়নি, আনুষ্ঠানিক হয়েছে না অনানুষ্ঠানিক হয়েছে, দেখা হয়েছে কি কথাবার্তা হয়েছে না টেলিফোনে হয়েছে, সংলাপটা প্রয়োজন। সংলাপটা প্রয়োজন কেন? সংঘাত এড়াতে, প্রাণহানি এড়াতে, সংঘর্ষ এড়াতে, সম্পদ এড়াতে আর সম্পদ রক্ষায়। একটি কথা বলা হয়, আমরা আজকে একটি রিপোর্টে দেখলাম যে রাষ্ট্রবিজ্ঞানের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান, উনি বলেছেন যে সংলাপ যদি হয়েও থাকে সেটা সম্ভবত বিএনপির পক্ষ থেকে এখনই বলা হচ্ছে না বা অস্বীকার করা হচ্ছে। অনেকটা দলের নেতা কর্মীদের ভেতরে যে একটা আন্দোলনের চাঙ্গা ভাব তৈরি হয়েছে, সেটা যেন পুরো মাত্রায় বজায় থাকে, সেটার জন্য না, সেটা হতে পারে। রাজনৈতিক নেতারা শেষ মুহূর্ত পর্যন্ত, জানেন যে ৭১-এ বঙ্গবন্ধু যখন ইয়াহিয়া খানের সাথে আলাপ করেছিলেন, তখন তো কর্মসূচি ওপেন ছিলেন, ওপেন আলোচনা না, করেছেন। জি, আলোচনা ওপেন হয়েছে, আবার কর্মসূচি চলছে। জি। আবার রাজপথে যে তখন যে স্লোগান উঠছে, যে আওয়াজ তোলা হচ্ছে, তা কিন্তু ছিল মানে কি বলে? আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম, স্বাধীনতার জি। পক্ষে। সুতরাং শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা। আজকে সৈয়দ আশরাফুল ইসলাম এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যকার সংলাপটি হয়েছে না হয়েছে এই বিতর্ক না করে, যদি এই বিতর্ক হতো যে বিরোধী দল যদি বলতো আমাদের এই দাবি ছিল, সরকারি দল বলতো আমরা এই দাবি এতটুকু মানতে পারি, এতটুকু পারি না, অথবা আমরা বৃহত্তর পরিসরে আলোচনা করতে হবে, মানে শীর্ষ নেত্রীর সাথে আলোচনা করতে হবে, তাহলে কিন্তু মানুষ একটা বুঝতো যে না, দুই দলই আন্তরিকতা আছে, তারা চায় সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমস্যাটা সমাধান করতে। এখন দুটো হতে পারে। এটা হতে পারে যে এই যে সংলাপ হয়নি, সুতরাং সংলাপ হওয়ার একটা পরিবেশ, মানে পরিবেশটা তৈরি করা। আরেক পক্ষ ভাবতে পারে পরিবেশ তৈরি করা এবং প্রস্তুতি নেওয়া এবং সংলাপটা কার্যকর করা, যেটা জমির পত্রিকার উদাহরণ দিলেন যে যদি এটা এই আলোচনা হয়ে থাকে যে আলোচনা এবং তফসিল একসঙ্গে চলতে পারে, আবার যদি এটা হয়ে থাকে যে তফসিলটা আপাতত স্থগিত করেন এবং আমরা দেখলাম নির্বাচন কমিশন সেদিকেই যাচ্ছে, বিলম্বিত হোক, জি, সেটা একটা। আরেকটা হতে পারে, এর সম্ভাবনা হচ্ছে সংলাপের দিকে। আর সংলাপের বিপরীতে হচ্ছে যে এখন কিন্তু সরকারি দল বলতে পারে যে আমরা তো সংলাপ করার চেষ্টা করছি, তারা সংলাপে অস্বীকার করছেন। এখন কথা হচ্ছে যে উদ্দেশ্য কি?
এবং সেক্ষেত্রে যারা ক্ষমতায় আছে তাদের দায়িত্বটা একটু বেশি, কারণ সংলাপ না হলে সংঘাত হবে এবং সংঘাতের দায় মানুষ বহন করবে, কিন্তু যারা ক্ষমতায় আছেন তাদের কিন্তু দায়টা নিতে হবে। এই কারণে আমরা এর অতীতে যা দেখেছি 1996 সালে, 2006 সালে, তখন যারা বিরোধী দল ছিলেন তারা রাস্তায় ভাঙচুর করেছে, রাস্তায় আন্দোলন করেছে, নানা রকম অঘটন ঘটেছে, কিন্তু দায়টা ছিল, এবং শেষ মুহূর্তে যে 2006 সালে বিএনপি নির্বাচন করতে পারেনি, মানে তখন যারা ক্ষমতায় ছিল এবং বিএনপি মনোনীত তত্ত্বাবধায়ক সরকারও পারেনি, আজকে যারা ক্ষমতায় আছে তারা যদি না পারে একই দায়ে অভিযুক্ত হবেন এবং পুরো জাতিকে এর খেসারত দিতে হবে। জমির ভাই একটা দেখাচ্ছিলেন যে মার্কিন কংগ্রেসে যে শুনানি হয়েছে, আমরা ওই বিষয়টিতে আসবো পরে, ওই বিষয়টিতে আসবো পরে। আমি জনাব হান্নান সাহেব আপনার কাছে আসছি যে আমরা দেখি যে যেটা বলা হচ্ছে, আমরা আজকে একটি রিপোর্টও করলাম যে হ্যাঁ, এরকম বলা হচ্ছে যে নেতা কর্মীদের মধ্যে চাঙ্গা ভাব রাখার জন্যই ঠিক অর্থপূর্ণ সংলাপ না হলে বিএনপি এখনই স্বীকার করবে না। আমরা দেখি যে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে বলেছেন, কোথায় সেই তরুণ সমাজ, জেগে উঠুক না কেন বা জেগে উঠো না কেন। তার এই কথার মধ্যে দিয়ে কি একটি হতাশা প্রকাশ পায় না যে আন্দোলনের জন্য ডাক দেয়া হচ্ছে কিন্তু এগিয়ে আসছে না? আপনি কি বলবেন? এবং এই কারণেই কি সংলাপটাকে বা সামান্য কথাও যদি হয়ে থাকে সেটাকে অস্বীকার করা হচ্ছে যে এখন যদি কথা হয় তাহলে আন্দোলন একটু স্থিমিত হয়ে পড়বে? আপনি কি বলবেন এই বিষয়ে? আমার তো সোজা উত্তর, যদি সংলাপ না হয়ে থাকে, আমি গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কথাটাকে উল্লেখ করছি এই কারণে যে ওই কথাটার মধ্যে কিছু পাওয়া যায়। আমি দুটোর মধ্যে আসছি যে যদি সংলাপ না হয়ে থাকে তাহলে আমাদের মাননীয় মহাসচিব সেটাকে অস্বীকার করলে এটা তো কোনো দোষ হলো না। দ্বিতীয় হলো যে আপনি যেটা বললেন, অসত্য বলছেন না যে সরকারি দলের বক্তব্য অসত্য, সেই ধরনের খুব জোরের সাথে বলছেন, আমরা খুব কথার মধ্যে জোর পাচ্ছি না। আচ্ছা, আপনারা জোর পাচ্ছেন না, আমরা জোর পাচ্ছি। দেশের আমাদের যে লক্ষ লক্ষ নেতাকর্মী আছে তারা কিন্তু জোর পাচ্ছে। আরেকটা কথা আপনাকে বলে দিই যে আমাদের তৃণমূল পর্যায়ের নেতারা উজ্জীবিত হওয়ার জন্য অ্যাকশন চায়, তারা সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য চায়। হ্যাঁ, মধ্যে মধ্যে কবিতা ভালো লাগে, কিন্তু সবসময় কিন্তু কবিতা ভালো লাগে না। তারা চায় যে ক্রাইসিস মোমেন্টে তাদের নেতারা তাদের পাশে দাঁড়াক, তাদেরকে দিক নির্দেশনা দিক। মনে রাখতে হবে, এই আন্দোলনে বলেন, সংগ্রাম বলেন, বা যেখানেই বলেন, যুদ্ধই বলেন, যারা সামনের কাতারের সৈনিক তাদের কিন্তু বেশি ক্ষয়ক্ষতি তাদের হয়। যেমন এখন হচ্ছে রাজনৈতিকভাবে আমাদের যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তারা সাফার করছেন, জেলে যাচ্ছেন, তাদের জখম হচ্ছে। তিনজন সদস্য জেলে, আমাদের 3 জন সদস্য এখানে আছে, আমাদের নির্বাহী কমিটির অনেক সদস্য জেলে আছে। সেদিকে আমি যাচ্ছি না, আমি একটু পিছনে যাচ্ছি আপনার আলোচনায়। মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু উনি বলেছেন যে মহামান্য রাষ্ট্রপতি ওনাকে কাজ চালিয়ে যেতে বলেছেন। সারা পৃথিবীতে প্র্যাকটিস, এটি কনভেনশন বলেন, প্র্যাকটিস বলেন, এটার নিয়ম বলেন, রীতি বলেন, কি মাননীয় প্রধানমন্ত্রী তার পুরো ক্যাবিনেট ওনাকে সহ তাদের পদত্যাগপত্র দেন মহামান্য রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সেটা গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীকে কাজ চালিয়ে যেতে বলেন। এটি হল নিয়ম। এখানে কি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর কোন দিন আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করলেন সেই সম্বন্ধে উনি কিছু বলেন নাই। আর যদি রাষ্ট্রপতির সাথে কথা হয়েই থাকে ওনার দাবি অনুযায়ী, তাহলে তো বঙ্গভবন থেকে বেরোনোর পরপরই রেওয়াজ অনুযায়ী, রীতি অনুযায়ী একটা প্রেস বিজ্ঞপ্তি হতো, প্রেস ব্রিফিং হতো। আপনার সেই কথা উনি স্বীকার করেছেন? না, স্বীকার, উনি তো ডিপ্লোম্যাট মানুষ, বেশ সুন্দর মধু টধু লাগিয়ে বলেন, আমি তো এত পারি না, স্ট্রেট সোলজার আমি। সেটা হয় নাই। তাহলে কি আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজের থেকে এই কথাগুলি বলেছেন? আর যদি মহামান্য রাষ্ট্রপতি চাইতেন এরকম একটা কথা, তাহলে এতে তো লজ্জার কিছু ছিল না, সেটাই তো ধারাবাহিকতা।
সেটা তো বলেন নাই, তাহলে কি আমাদের মনে সন্দেহ জাগবে ওনারা না? এই কথা মাননীয় প্রধানমন্ত্রী নিজে থেকে বলেছেন কিনা উনি সন্দেহ করছেন, আপনি কি বলবেন এই বিষয়ে? না, আমি না, দেশবাসী সন্দেহ জি। করছে। আচ্ছা, না, জি, আমার দেশবাসীর পক্ষে আপনি বলেছেন, আপনি কি বলবেন এই না, বিষয়ে? আমার মনে হয় এটার সাথে আমি দ্বিমত পোষণ করি না। মাননীয় প্রধানমন্ত্রী কেন বলতে যাবেন জাতীয় সংসদে? কিন্তু আমি আপনার একটা দৃষ্টি আকর্ষণ করছি, আমি ইফ ইউ না, পারমিট। উনি তো বেরিয়ে এসে বলতে না, পারতেন। না, আমি বলি ওদের তো একটা সদস্য না, তো আমি অন্য জিনিসটা মিডিয়া বলি। ছিল। আমি একটা বেসিক ডেফিনেশনের দুটো পয়েন্ট বলছি। একটা হচ্ছে আলোচনা, একটা হচ্ছে সংলাপ। এই নিয়ে তো আজকে আমাদের আলোচনা হচ্ছে, তাই তো? আলোচনা মানে প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে এসে হ্যাঁ, পড়বে কিন্তু এবং তাই করছি আমি আমরা। এই দুটো শব্দের ডিনোটেশন এন্ড কনোটেশন, প্রত্যেকটা শব্দের ডিনোটেশন থাকে, কনোটেশন থাকে, তাই না? আলোচনা বলতে কি বোঝায়? আলোচনার ইংরেজি যদি রূপান্তর করা হয়, ভাষান্তর করা হয়, সেখানে বলা হবে ডিসকাশন, আলোচনা। আর যদি সংলাপ বলে সেটা হচ্ছে ডায়ালগ, তাই না? ডায়ালগ বলতে বোঝায় ইটস ফর্মাল উইথ অ্যান, যেটাকে আই এম গিভিং এ ডেফিনেশন নাও উইচ উড বি ফ্রম সে অক্সফোর্ড ডিকশনারি। সেখানে হচ্ছে উইথ অ্যান ইন্টিগ্রেটেড প্রসিডিউরাল প্যারাডাইম, যেটা এই প্রসিডিউর অনুসারে সেখানে আপনার ডায়ালগ হবে। আর সংলাপ হচ্ছে কি, ইট ইজ ইনফর্মাল, ইট ইজ মোর স্পন্টেনিয়াস আউটসাইড এনি এগ্রিড মেট্রিক্স। এখন যেটা হয়েছে সংলাপ না, আলোচনা, পরেরটা আলোচনা, যা আলোচনা বললাম যেটা, আর সংলাপটা আমি যেটা বুঝিয়ে বললাম। এখন আপনি যেটা আমাদের মধ্যে যে দেখা দিচ্ছে, যেটা দ্বিধা এবং বিতর্ক, এটা সংলাপ হয়নি, আলোচনা হয়নি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার যেটা মনে হয়, যখন when you have an exchange of views, let's accept that there has been an exchange and it is a first step towards a more formal dialogue. মানে আমার কথা হচ্ছে যে যখন মান্নান ভূঁইয়া সাহেব এবং আমাদের প্রাক্তন জলিল সাহেব, মরহুম জলিল সাহেব, দুজনেই মারা গেছেন, আল্লাহ ওনাদের বেহেশত নাজিল করুক দুজনকেই, যখন ওনারা আলোচনা করতেন এবং যারা আলোচনার পরে বেরিয়ে আসতেন, প্রেসের সামনে কিছু কথা না বলে দুজনে হাত টাত মিলিয়ে চলে যেতেন। এখানে যেটা হচ্ছে যে এখানেও আলোচনা কিছু একটা হয়েছে। তবে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগের তরফ থেকে একটা গ্রুপ অফ আওয়ামী লীগ লিডার্স, সেটার ব্যাপারে আশরাফ সাহেব বলেছেন যে ওনারা গিয়ে কথা বলতে চান বেগম খালেদা জিয়ার সঙ্গে। দিস ইজ এ ওয়েলকাম স্টেপ। একটা প্রস্তাব আকারে দেওয়া হয়েছে, তারপরে বলা হয়েছে তফসিলের ব্যাপারে একটা প্রস্তাব আকারে দেওয়া হয়েছে। এখন আমরা যদি ফিরে যাচ্ছি বারংবার যে এই যে আমাদের রাষ্ট্রপতি কি বলেছেন, প্রধানমন্ত্রী কি বলেছেন, লেটস নট লুক ব্যাক, ওগুলি নিয়ে আমরা Let's move forward. ওগুলি নিয়ে প্রশ্ন তোলা যাবে না। না, আমি বলছি না, আমি বলছি লেটস মুভ ফরওয়ার্ড। আমি বলছি যে আপনি যদি কন্টিনিউয়াসলি ইফ ইউ লুক ব্যাক, জি, দেন কিন্তু অতীতের বিষয়, অতীতের প্রসঙ্গ আসবে না। না, অতীতের বিষয়ে তো অনেক কিছু অতীত আছে। যেমন আমরা যদি, আপনি যেহেতু বললেন আমি একটু বলি, হ্যাঁ। সরকারি দল বারবারই বলে আসছে, যেটা বিরোধী দলের প্রধান দাবি, হ্যাঁ। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। হুম। আপনারা বলেছেন অনির্বাচিত কাউকে দিয়ে নির্বাচন পরিচালনা করা যাবে না। এটা কিন্তু আমরা দেখি যে এখন যে নির্বাচনকালীন সরকার চলছে, সেই নির্বাচনকালীন সরকারে আজকে যদি আজকের গেজেট যদি ধরি, তাহলে 12 জন উপদেষ্টা, প্রত্যেকেই অনির্বাচিত। 12 না 11? 11 আনোয়ার হোসেন মঞ্জুর সহ সম্ভবত 11 যদি হয়, 39 জনের মধ্যে 11 জন, প্রায় 30% অনির্বাচিত, যারা নির্বাচনকালীন সরকারের অংশ। উপদেষ্টারা অবশ্যই নির্বাচনকালীন সরকারের, ওরা কি সরকারের উপদেষ্টা নাকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কিন্তু তারা নির্বাচনকালীন সরকারে কাজ করবেন। আমরা জানি যে তারা নির্বাচনকালীন অবস্থায় তারা প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে থাকবেন, অর্থাৎ নির্বাচনকালীন সরকারে তারা আছেন এবং মন্ত্রীর পদমর্যাদায়, সেটার মধ্যে কি, এই দুটোর মধ্যে কি একটা কনফ্লিকশন? না, আমি কনফ্লিকশন থাকবে না যদি মনে করেন যে বর্তমান পরিস্থিতিতে শুধু যে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিত্ব শুধু নয়, উপদেষ্টাও কয়েকজন হতে পারে বিএনপি থেকে, বিএনপি গ্রুপের থেকে। there is no reason why it will be stopped there. আমার কথা সেগুলো না, আপনি ওইগুলো কথা, আমার কথা হচ্ছে জিনিসটা সেটা হচ্ছে, আমি বলছি যে আজকে যে পরিস্থিতি, সাধারণ নাগরিক হিসেবে, আগে আমরা সবসময় ছোটবেলায় শুনে এসেছি বাপ মার কাছ থেকে যে মুখ দিয়ে কথা বলো, আজকাল হাত দিয়ে কথা বলছে। আজকে ছবি দেখলাম কয়েকটা আমি, যে স্পেন থেকে কয়েকজন বায়ার এসেছিল, তারা বাড্ডায় গেছিল, তারা প্রায় 200 কোটি টাকার মালামাল কিনবে। 400 কোটি টাকা, 400 কোটি টাকা, 4 কোটি টাকা, 4 কোটি ডলার, 4 কোটি ডলার। সো দ্যাট ইজ হাউ মাচ? দ্যাটস এ লট অফ মানি। 32 crore। আচ্ছা, না, 18 to 4, 320 crores আমার অঙ্ক। জি, তারপরেও এটার মধ্যে কথা, ওইটা নিয়ে আমি সৌরভ ভাইয়ের কাছে আসবো। তারা চলে গেছে এবং তারা
অন্য দেশে চলে যাচ্ছে। তা আমার কথা হচ্ছে যে এই রকম একটা অবস্থা কেন হবে, ওয়্যার বিকজ গণতন্ত্রের সঙ্গে তো সম্পৃক্ত বিজনেস কমিউনিটিও আছে, বোথ উভয় দলের। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে প্রেজেন্ট গভর্নমেন্ট জানমালের নিরাপত্তা দিতে পারে না, ব্যবসায়ীদের কোনো নিরাপত্তা দিতে পারে না, বিদেশিরা আসছে তাদের কাজকর্ম করার নিরাপত্তা দিতে পারে না, তাহলে এই গভর্নমেন্ট আছে কেন? না আমি এই প্রসঙ্গটি আমি নিয়ে একবার শুনতে চাই জি। ওনাদের কাছ থেকে, একবার ওনারা বলুক যে জনগণের যে মালামাল, এই যে বাস, বিআরটিসি বাস, এই যে ট্রেন, এইসব ইত্যাদি, এইগুলো ভাঙচুর তোমরা করো না, প্রাইভেট প্রপার্টিও ভাঙচুর করো না, রাস্তায় নামো, রাস্তায় উনি আসতে বলেছেন আসুক, বসে থাকুক না, রাস্তার মধ্যে বসে থাকুক, সব বসে থাকুক রাস্তার আমি এটা কাউন্টার করছি, আপনারা ঘোষণা দেন যে যারা হরতাল করবে ইয়ে করবে তাদের উপর পুলিশ গুলি চালাবে না, যদি না তারা ভাঙচুর করে। তা বলেন যে সরকারি দলের গুন্ডারা তাদের উপর হামলা করবে না, বলেন যে ভ্রাম্যমাণ আদালত দিয়ে তাৎক্ষণিকভাবে আমাদের লোকজনকে ধরে 1 থেকে 1.5 বছরের জেল দেবে না। এই যে নিপীড়নমূলক কাজগুলি হচ্ছে, বলেন যে এগুলি আপনারা এগুলিতে বিরত থাকবেন। বলুন যে ঢাকা শহরে গত 1 মাস ধরে যে নিপীড়নমূলক আইন জারি করে পুলিশই স্টেট বানিয়ে ফেলেছেন বাংলাদেশকে, বলেন সেটাকে আপনারা উজ্জ্ব করছেন। তারপর দেখেন, আমি অ্যাসুরেন্স দিচ্ছি সমস্ত বিরোধী দলের তরফ থেকে কোনো গন্ডগোল হবে না, আমরা কোনো গন্ডগোল করি না। প্রত্যেকবার আক্রমণাত্মক এই সকল অভিযান চালায় সরকারের নিয়ন্ত্রিত যে নিরাপত্তা, তথাকথিত নিরাপত্তা বাহিনী এবং সরকারি দলের যারা গুন্ডা পান্ডা সন্ত্রাসী আছে তারা। কত ছবি আমি দেখাবো অস্ত্র শস্ত্র সহ তাদের, আমাদের অস্ত্র শস্ত্র সহ দেখার একটা দেখান, এটা পাবেন না। তাই আমি বলি, লেট আস নট ডিফেন্ড দোজ রং থিংস। আমাদেরকে আজকে এই অবস্থা নিয়ে গেছে কে? 4 বছর আমরা আন্দোলন করেছি, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে করেছি। আপনি দেখা মাত্র গুলি করবেন, আপনার আমার বয়স হয়েছে, আমরা পাকিস্তান আমাদের রাইট দেখেছি, আগেও দেখেছি। নিয়মটা হলো শুট টু কিল। যদি রাইট থাকে, সেই রাইটের সময় যদি কারফিউ ভঙ্গ করে, তাহলে সেই সকল লুটেরা দাঙ্গাবাজদের শুট টু কিল। আর আপনারা এখানে দেশের সিটিজেন, আমরা অপোজিশন করছি, আমরা রাস্তার দেখা মাত্র শুট টু কিল। তাহলে আপনারা কি মনে করেন আমরা কি এইভাবে আন্দোলন চালাতে পারবো? আমাদের ছেলেরাও চায় যে সরকার বুঝুক, ইট মাস্ট পিঞ্চ দ্য গভর্নমেন্ট। সেখানে যে আমেরিকানদের ভাষা বলতে হয়, জানি না আপনি এটা কিভাবে নেবেন, আমি এটা পছন্দ করি না। সেটা কোলাটারাল ড্যামেজ, কোলাটারাল ড্যামেজ হয়, সেটা নিশ্চয়ই দুঃখজনক, কিন্তু আমরা চাই না। কিন্তু আপনারা সরকারের থেকে যে কাজটি করছেন, নট ইউ, মানে দ্য গভর্নমেন্ট, প্রেজেন্ট গভর্নমেন্ট, মানে সরকারি লোক হিসাবে আপনি ওনাকে বলছেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, আপনারা এটা করে আমাদেরকে চ্যালেঞ্জ দেন যে আমরা এটা করলাম, দেখি তখন যদি আমরা করি দেশবাসী যেটা নাকি নিশ্চয়ই, তাহলে বিরোধী দলের কোন রকমের কার্যকলাপ তারা তাহলে পছন্দ করবে না। এইগুলি আলোচনা করব, এইগুলি আমি বলছি, এই জিনিসটাই আলোচনা কিছু নাই, আপনারা এটা শুরু যে আমরা এটা বন্ধ করেন। এইটা আমি একটু অন্য প্রসঙ্গে আসি সোহরাব হাসানের কাছে, যে আমরা দেখি যে মানে আমরা গতকালকের ছবি, জামাতের যে হামলা দেখানোর সব ছবি, আজকে সব পত্রিকায় ছবি এসছে। আমরা জানি যে এই ধরনের ছবি যদি আমরা দেখি, সবগুলো পত্রিকায় সেই ছবি এসছে, অর্থাৎ সবগুলো পত্রিকার ফটো সাংবাদিকরা সেই মুহূর্তে সেই জায়গায় উপস্থিত ছিলেন। এবং আমরা দেখি যে খুব ন্যাক্কারজনক একটা জিনিস, আমরা প্রায় প্রতি অনুষ্ঠানে, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে এগুলো বলি, যে অজ্ঞাত টেলিফোন থেকে SMS করে সেখানে ডাক দেয়া হয় ফটো সাংবাদিকদের, এবং সেখানে সবাই হাজির থাকে। এবং তখন ঘটনাচক্রে আপনি সোহরাব হাসান, আমি আহমেদ জোবায়ের, আপনি মোহাম্মদ জমির যদি ঘটনাস্থলে ঢুকে যান সেই নাটকের মধ্যে, তা আপনিও শিকার হতে পারেন। তো গতকালকের ঘটনা হয়তো সেই ধরনের একটি ঘটনা ছিল, এবং সেটা আজকে ফলো করে স্পেনের যে ক্রেতাদের উপরে যে হামলার ঘটনা হয়েছিল, সেখানে আগের থেকে ফটো সাংবাদিকরা হাজির ছিল। আপনি একজন সাংবাদিক হিসেবে এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমরা প্রায় প্রতিটি অনুষ্ঠানে আমরা এগুলো কট্টর সমালোচনা করি। এটা হচ্ছে যে হান্নান ভাই, আপনার প্রশ্নের জবাব দিতে গিয়ে, মানে জবাবের সূত্র ধরে হান্নান ভাইয়ের প্রশ্নটাই বা বক্তব্যটা চলে আসবে। সেটা এই কারণে, হান্নান ভাই বলছেন যে বিরোধী দল হিসেবে, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে, বিশেষ করে প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি এই দায়িত্ব নিতে পারে যে তার নেতাকর্মীদের শান্ত রাখার, তার নেতাকর্মীরা উচ্ছৃঙ্খলতা করবে না, তার নেতাকর্মীরা ভাঙচুর করবে না। এটা
কিন্তু এই ধরনের হয়েছে, আমরা দেখি যে অতীতে বিএনপির সমাবেশ নির্ধারিত দিনে হয়নি, হয়নি, পরদিন হয়েছে এবং খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। শান্তিপূর্ণ আমি ছিলাম চিফ এবং গত 8-10টা সমাবেশ হয়েছে। সরকারের নিষেধাজ্ঞা আছে, তারপর কিন্তু সরকার যে ডিএমপি যেমন অনুমতি দিয়েছে, আবার বিএনপিও শান্তিপূর্ণ সমাবেশ করেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে বিএনপির শরিককে নিয়ে। সেটা হচ্ছে যে বিএনপির যে শরিক জামাত ইসলাম, যে দলটির এই মুহূর্তে নিবন্ধন নেই নির্বাচন কমিশনে, গতকালকের ঘটনাটি তাদেরই ছিল, জামাতের। এখন হচ্ছে যে এই জামাত শিবির যেটা করেছে, যেটা দেখেন এর সাথে বিএনপি কোনোভাবেই জড়িত না। এই মেরুল বাড্ডায় যেটা করেছে এবং সীতাকুণ্ডে যেটা করেছে, সেখানে পুলিশ সীতাকুণ্ডে পুলিশ বাড়াবাড়ি করেছে। কিন্তু এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি চট্টগ্রাম থেকে বলছি, জাকির আমার নাম। জি বলেন। আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো পার্টি সাপোর্ট করছি না, তবে দেশের একটা সুনাগরিক হিসাবে আমার যতটুকু একটা প্রশ্ন জাগছে মনে, তাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমঝোতার অপেক্ষায় তফসিল। আমরা তো সাধারণ জনগণ যারা, তারা তো কোনো তফসিল ঘোষণা করার যে সমঝোতাটা তো দেখতেছি না। সমঝোতাটা কিভাবে হবে? সমঝোতার আগে মাননীয় প্রধানমন্ত্রী একবার বলছেন যে বিরোধী দল বারবার হরতাল দিয়ে মানুষ জ্বালা পোড়াও করছে, মানুষ জ্বালা পোড়াও আমি চাই না। মাননীয় প্রধানমন্ত্রীর চোখ থেকে পানিও ঝরছে। আপনার প্রশ্নটি করুন। জি, প্রশ্নটা আমার এইটা, এবং উনি বলছে এইটুকু, আমি না বললে ক্লিয়ার না বললে আমি বুঝবো কিভাবে? জি জি বলেন। উনি আবার বলছে যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি দেশে শান্তি চাই। আজকে একটা জায়গায় বলছে যে বিরোধী দল আসুক, সমঝোতা আসুক, বৈঠকে বসুক, দরকার হয় ওনার যে মন্ত্রিত্বটা চায় সেই মন্ত্রিত্বটা ছেড়ে দেব। কিন্তু মাননীয় আমাদের এই বিএনপির একজন নেতা হান্নান শাহ, উনি বলছে ঠিক আছে তাহলে উনি পদত্যাগ করুক। পদত্যাগ করলে তাই আমাদের যে সাধারণ জনগণের যেই একটা বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলতার সৃষ্টি হতো না। তাহলে আমি যদি চিন্তা সমঝোতা যদি না যায়, তাহলে কি 24 তারিখে ঘোষণা হবে না? এটাই আমার প্রশ্ন ছিল। ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলছিলাম, ওনার সুনাগরিকের প্রশ্নের জবাব দেই। অবশ্য শান্তির জন্য সমঝোতা এবং সমঝোতার জন্য সংলাপ এটা অপরিহার্য, এবং সময় কিন্তু খুব বেশি নেই। হান্নান ভাইয়ের হাতেও নেই, জমির ভাইয়ের হাতেও নেই, এবং আমাদের সাধারণ মানুষের হাতেও নেই। কারণ নির্বাচনটি হতে হবে 24শে জানুয়ারির মধ্যে। এক মাস কিন্তু নির্বাচনকালীন কাউন্টডাউনের কিন্তু এক মাস প্রায় পার হয়ে গেছে। নির্বাচন কমিশন আরো 15 দিন হয়তো সময় নিতে পারে তফসিল ঘোষণা না করলো, কিন্তু তফসিল ঘোষণা করতে হবে। এখন তফসিল ঘোষণার আগে যদি একটা ফয়সালা হয়, সেটা যেভাবেই হোক, সরকারি দল বিরোধী দলকে বোঝাক যে আমরা এই পদক্ষেপ নিচ্ছি, তাতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। বিরোধী দল বলুক যে এই ক্ষেত্রে বাধা আছে, এই বাধাগুলো দূর করুন, তাহলে আমরা নির্বাচনে আসব। আপনি ওই কথাটা বলবেন যেটা মেরুল বাড্ডার কথা বলছিলাম, এবং সাংবাদিকদের যে এক হচ্ছে যে বিএনপি প্রধান বিরোধী দল, তাদের এখন তারা মনে করে যে তাদের জনগণ তাদের পক্ষে আছে। আগামী নির্বাচনে তারা নির্বাচন যদি সুষ্ঠু অবাধ হয়, তারা ক্ষমতায় যাবে। আওয়ামী লীগ মনে করে যে তারা গত 5 বছরে অনেক ভালো কাজ করেছে, দেশের অনেক উন্নয়ন করেছে, মানুষের অগ্রগতি হয়েছে, অর্থনীতির অগ্রগতি হয়েছে, আগামী নির্বাচনে তারাও ক্ষমতায় যেতে পারে। এটা হচ্ছে দুই প্রধান দলের নির্বাচনী এজেন্ডা। কিন্তু যে রাজনৈতিক দলটি এই মেরুল বাড্ডায় সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের তো এজেন্ডা নির্বাচনে জয় লাভ করা না। তাদের এজেন্ডা হচ্ছে যুদ্ধবিরোধীদের বাঁচানো, তাদের এজেন্ডা হচ্ছে বাংলাদেশে আরেকটি পাকিস্তান তৈরি করা। সুতরাং তাদের এজেন্ডায় কেন প্রধান বিরোধী দল বা কেন সরকারই বা তাদের ফাঁদে পা দেবে কেন? এবং সরকার যেখানে এই যে মেরুল বাড্ডায় কারা হামলা চালিয়েছে, সরকার তাদের ধরতে পারে না, কিন্তু গয়রাহ যদি 200 জনকে আসামি করে, তাতে পুলিশি বাণিজ্য হয়, আসল অপরাধী ধরা পড়ে না। সুতরাং যেখানে যে ঘটনা ঘটে, প্রতিটি ক্ষেত্রে ছবি ছাপা হয় কিন্তু ধরা হয় না, একজনকে ধরা হয় না। সুতরাং হান্নান ভাই যে অর্থে বলছে যে এই সরকার কেন আছে, আমি সেই অর্থে বলছি না, কিন্তু এই জবাবদিহি তো করতে হবে সরকারকে, যে জননিরাপত্তার যারা হুমকি, জননিরাপত্তা যারা বিঘ্ন করছে,
যারা বোমা যারা বোমা মানে আপনি বলতে বোমা মেরে চাচ্ছেন ককটেল কারা বের- করছে ছবিতে দেখা যাচ্ছে স্পষ্ট, কিন্তু এখন স্পষ্ট দেখা পর্যন্ত যাচ্ছে তাদের ধরা হচ্ছে না কেন? পুলিশ বলতে পারেনি যে হ্যাঁ, তার আমরা মানে- ছবি তার মানে দেখে এটা অমুককে ধরেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা, এবং এখন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর দায়িত্বে। সুতরাং আমি এটি স্মরণ করে জমির দিচ্ছি। আপনি কি বলবেন? না, আমি শুধু এইটুকু না, আমি বললো মনে করেন একটু আগে আরেকটা দেখালেন আপনি, সেটা হচ্ছে রাজশাহীতে বোধহয় বিশ্ববিদ্যালয় মারামারি, ছাত্রদল ছাত্রলীগ। আমার কথা হচ্ছে, যদি ছাত্রদল হোক ছাত্রলীগ হোক, তাদের কারো হাতে যদি কোনো অস্ত্র থাকে, সে ছাত্রলীগেরও হোক কি ছাত্রদলের হোক, ছবিতে উঠছে, সেই ছবিতে সিসিটিভি ক্যামেরা রয়েছে ওখানে চারিদিকে, দে শুড বি অল ব্রট টু জাস্টিস ইমিডিয়েটলি। এবং এর জন্য আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে টু টেক দ্য নেসেসারি স্টেপস। ইট শুড বি সিন, জাস্টিস শুড বি সিন টু বি ইকুয়াল। এবং সে কারণে যদি কোনো কারণে প্রয়োজন পড়ে, সে ছাত্র শিবির হোক, কে ছাত্রলীগ হোক, কে ছাত্র যুবদল হোক, কে যেই হোক, দে মাস্ট বি টেকেন টু। আপনি না তাহলে একটা নিয়ে বুঝতে পারছি না, সেটা হলো মিডিয়া খুব কেয়ারফুলি এটা দেখেন, চিন্তা করে দেখেন, ঠিক যখন মারামারিটা হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, মিডিয়া ক্যামেরাম্যান গিয়ে হাজির হচ্ছে, হাজির আগে থেকে থাকছে, এবং আমি বলা বারবার হচ্ছে- বলছি যে এসএমএস এর মাধ্যমে তাদেরকে বলা হচ্ছে সেখানে নেওয়া তাদেরকে। হয়। আচ্ছা, জি। এখন আমার কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে মিডিয়ার একটা রেসপন্সিবল মিডিয়া। আমি কিছুক্ষণ আগে আমি ইউনিভার্সিটিতে পড়াচ্ছিলাম মিডিয়া ল অ্যান্ড এথিক্স, সেখানে আমার কথা একজন স্টুডেন্ট কথা উঠলো যে এরকম যখন মিডিয়ার একজন রিপ্রেজেন্টেটিভ দেখাচ্ছে যে আগুন লাগানো হচ্ছে বাসে, কি বাস ভাঙা হচ্ছে, ওয়াই ইজ ই নট ট্রাইং টু স্টপ ইট? তাই না? এটা প্রশ্ন আছে। কেন আমি যদি আজকে দেখি আমার পাশে বাড়ি যাকে আমি চিনি, তার বাড়ির গ্যারেজ থেকে গাড়ি চুরি হচ্ছে, আমি থামাবার চেষ্টা করবো না? আমি চোর চোর বলে চিৎকার করবো না? আমরা তো এই জিনিসটা- আমরা সেই প্রশ্নটি তোলার চেষ্টা করছি বিভিন্ন। আমি একটি উদাহরণ দিতে চাই। জি। 1963 সালে কেনেডিকে যখন হত্যা করা হয়, সেই হত্যার গুলি করার ছবি কিন্তু একজন সাংবাদিক সেটা তুলেছিলেন এবং সেটা পুরস্কার পেয়েছেন, এবং এটা নিয়ে বিতর্ক হয়েছে যে তার তখন ছবিটা তোলা তার পেশাগত দায়িত্বটা বড় ছিল না ঘাতককে নিবৃত্ত করা। সুতরাং সাংবাদিকের পেশাগত দায়িত্ব, না, যদি সাংবাদিকের পেশাগত দায়িত্ব ছবি তোলা, কিন্তু জিনিসটা হচ্ছে, তাকে বিষয়টি আগে হচ্ছে থেকে খবর যখন দেওয়া হচ্ছে। আগে থেকে খবর দিয়ে নিয়ে যাওয়া হয়, এই বিষয়টি সেটা নিয়ে খবর অবশ্যই দিয়ে নেয় কি একটা নেয় কি না বিতর্ক, সেটা অন্য। একটা বিতর্ক এই উঠেছে। এবং পত্রিকা- আমরা আচ্ছা, পত্রিকায় যদি না উঠতো আজকে আমরা আলোচনা করতে পারতাম না, পুলিশও তাদের ধরার চেষ্টা করতো না। আমরা যে তা পুলিশকে এখন ব্যর্থ দাবি করছি, সেটাও কিন্তু পত্রিকায় ছবিটা উঠেছে বলেই তাদের চিহ্নিত করার অন্তত একটা সুযোগ থাকে। কিন্তু যদি ছবিটা নাই উঠতো, তাহলে কিন্তু সেই সুযোগটাও থাকতো না এবং পুরোটাই ঘটনার আড়ালে চলে যেত। জি, আমি জনাব হান্নান শাহ আপনার কাছে আসি, যে বিষয়টি আপনারা বলেছেন যে এইভাবে যে এখন যে নির্বাচনের পথে এগুচ্ছে সরকার, এইভাবে নির্বাচন বাংলাদেশে হতে দেয়া হবে না, এবং একই সাথে আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আপনাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে, এবং বলা হচ্ছে যে সরকারের কোন কোন মন্ত্রিত্ব চান সেই মন্ত্রিত্ব আপনাদেরকে দেয়া হবে। আপনাদের একজন সাধারণ মানুষ যদি দেখে যে হ্যাঁ, বিএনপি তো এমনিতেও আন্দোলন করবে, নির্বাচন বাধা দেবে, নির্বাচন হতে দেবে না, সেই আন্দোলন করবে, মানুষের যে কথাটা, বিএনপি যদি সরকারে যায়, যেটা এরশাদ বলেছেন, সরকারে যায়, সরকারে গিয়ে পরবর্তীতে যদি দেখে যে হ্যাঁ কারচুপির পথেই যাচ্ছে, বের হয়ে এসে অথবা তারপরে সেটাকে বাধা দেওয়া, দুটো অপশনই আছে বিএনপির পক্ষে, তো কোনটা কেন সেটা আমি সবিনয়ে জি, আপনাকে রিকোয়েস্ট করব, আমাদের সাবেক রাষ্ট্রপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদের প্রসঙ্গ টানবেন না। নিজেও লজ্জাবোধ করি যে এখানে আমি ওনার অধীনে চাকরি করেছিলাম। যাই হোক, প্রসঙ্গে আসি। দেশের মানুষ নির্বাচন চায়, প্রত্যেকেই নির্বাচন চায়, কারণ এবং নির্বাচন বলা ছাড়া হচ্ছে যে আপনাদের আমি দলের আসছি তৃণমূল পর্যায়ের অনেকেই নির্বাচনমুখী এবং তাদেরকে নিবৃত্ত করা যাবে না, গেলে আপনাদের দলেরও ক্ষতি হবে, এই কথা বলা হচ্ছে। কিন্তু এটা আওয়ামী লীগের কিছু কিছু নেতা, তাদের উইশফুল থিঙ্কিং, ওইসব নেতার প্রতি সম্মান জানিয়ে বলি, ওনারা অক্সিজেন দিয়ে যখন বন্ধ করে দিতে চান ওইসব নেতারাই বঙ্গভবনে, তো তাদের সম্বন্ধে আমার মন্তব্য নিষ্প্রয়োজন। আমি এটাতে আসি। জি, অবশ্যই আমরা নির্বাচন চাই, আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে ক্ষমতাতে যাওয়া যায়, অন্যথায় নয়। আমরা যে নির্বাচনে যাব, আপনারা আমাদের 10টা অফার করছেন, 20টা অফার করছেন, আমরা তো হোসেন মোহাম্মদ এরশাদের মতো দল না, একটা করলেই তো হয়। এটা আমি আগে বলেছি, একজন শ্রোতাও বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী উনি পদত্যাগ করুক, আপনি দেখবেন আমি উইথ অথরিটি এবং বলছি। সেই পদটিও আপনারা চান না, অন্য কাউকে দিতে। আমরাও চাই না, কোনো
নিরপেক্ষ ব্যক্তিকে দেন অথবা দেশের বরেণ্য ব্যক্তিকে দেন। সেটা ঠিক করবেন কিভাবে? আর সেটা তো আলাপ আলোচনার মধ্যে ঠিক করতে সেটা পারেন। আলাপ আলোচনা করে আপনারা সমঝোতায় হ্যাঁ। পৌঁছতে পারবেন কখনো? হ্যাঁ। যে নিশ্চয়ই পৌঁছাতে আপনি পারবো। মনে করছেন অমুক বরেণ্য, না, না। উনি মনে করছেন অমুক বরেণ্য, এখানেও তো আপনারা একসাথে হতে পারবেন বলে সন্দেহ আছে। কথাটা হলো যে কোনো দলীয় ব্যক্তি হতে পারবে না। আপনার খেয়াল আছে, একটু অতীতে যাচ্ছি, কেম হাসান সাহেবকে তারা করলেন না যে 22 বছর আগে উনি বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো এখনো আওয়ামী লীগের প্রধান, তো আমরা কি করে ওনাকে মানবো? আমরা তো ওনাকে মানবো না, এই হেড অফ দি গভর্নমেন্ট। কারণ এই সরকারের সবকিছু মাননীয় প্রধানমন্ত্রীর হাতে। এই যে 11 জন উপদেষ্টা, মানুষ তো একজন দুজন উপদেষ্টার উপদেশ শুনেই কান ঝালাপালা হওয়ার কথা। এতগুলি মন্ত্রী আছে, তাহলে এইসব মন্ত্রীদের কেন নিলেন? যদি উপদেষ্টাই আপনার 11 জন লাগে, তো মন্ত্রী কেন করলেন? নেক্সট, আমি এই হালকা কথা থেকে একটু কথা যাই, একটু লক্ষ্য করুন। রাশেদ খান মেনন মন্ত্রী হয়েছে, আমির হোসেন আমু মন্ত্রী হয়েছেন, আর তোহার আহমদ মন্ত্রী হয়েছেন। এই তিনজনই কিন্তু 1 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রীর অফার মন্ত্রী হওয়ার জন্য তারা রিফিউজ করেছিল, তারা প্রত্যাখ্যান করেছিল এই বলে যে মাত্র 1 বছরের জন্য মন্ত্রী হয়ে কি করব। আর এখন মাত্র 2 মাসও নাই, আর প্রায় 2 মাস আর নাই। তো এই এর মধ্যে থেকে ঠিক 2 মাস আছে, আজকে 24 তারিখ, আজকে 2 মাস, এই 2 মাসের জন্য ওনার মন্ত্রী হয়ে নির্দলীয় নিরপেক্ষ, নির্দলীয় যদি নাও বলি আমরা, নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন করার জন্য এই মন্ত্রী মহোদয়গণ এবং এই বিরাট বহর একেবারে ফুটবল টিম কিন্তু বলে আমাদের উপদেষ্টাদের, তারা কিভাবে করবেন? আমি এক মন্ত্রী মহোদয়কে জিজ্ঞাসা করেছিলাম, উনি উত্তর দিতে পারেন নাই, রুমাল বের করে বারবার মুখ মুছছিলেন। জি, আপনি কি উত্তর দিতে পারবেন? আমি একটা জবাব দিই, সেটা হচ্ছে উনি বললেন যে জাস্টিস হাসানের কথা বললেন, গুড ম্যান। আমি শুধু একটা প্রশ্ন, যে 2008 সালে যখন নির্বাচন হয়েছিল তখন তো ইয়াজউদ্দিন সাহেব তখন প্রেসিডেন্ট ছিলেন, উনি বিএনপির সময় প্রেসিডেন্ট ছিলেন, তাকে কেয়ারটেকার গভর্নমেন্টের নাম করে তাকে প্রেসিডেন্ট করা হলো। ফখরুদ্দিন সাহেব আসলেন, অনেক উদ্দিন আসলো, তখন উনি ছিলেন প্রেসিডেন্ট। সেইটা তো কেয়ারটেকার সিস্টেমে নির্বাচন হলো, সো কল্ড কেয়ারটেকার, কিন্তু সেইটাও তো ওনারা গণ্য করেননি যে এটা একটা মানে ক্রেডিবল নির্বাচন হিসেবে। আমার কথা হচ্ছে সেটা না, আমার কথা হচ্ছে আমাদের মনে রাখতে হবে গণতন্ত্রটা, গণতান্ত্রিক প্রক্রিয়াটা নির্বাচনের মধ্যে সীমাবদ্ধতা করলে হবে না। এই প্রক্রিয়াটা অনেক বিস্তারিত এবং সেখানে ইট ইজ হোয়াট হ্যাপেন্স আফটার দি ইলেকশন হুইচ ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ হোয়াট ইজ হ্যাপেনিং ডিউরিং দি ইলেকশনস। জনাব সোহরাব হাসান, যে আমাদের রাজনীতি যেভাবে যাচ্ছে, যেদিকে এগিয়ে চলছে, সমঝোতার সম্ভাবনা কি আছে, বা আপনি কি দেখছেন? একটু খুব সমঝোতার সম্ভাবনা খুবই ক্ষীণতর, এবং আমরা সামনে অন্ধকারে দেখছি। এবং আমি এই শেষ করব যে আমরা যখনই দেখি এরকম অন্ধকার, আমরা 54 থেকে 58, যে পাকিস্তান আমলের দেখি, যে 54 থেকে 58 সময় যে দেখি যে রাজনীতিতে যে অন্ধকার ছিল, তার পরবর্তীতে কি এসছে 2006-07 শেষ দিক এবং 2007 সালের প্রথম দিক, আসলে দুই দলের যে খুবই খারাপ দিক এসছে, এবং আসলে মনে হচ্ছে যে দুই দলই জনগণের উপর ভরসা করতে পারছে না কেউ, এবং রাজনীতিবিদরা কিন্তু মানুষ থেকে দূরে সরে যাচ্ছে, সেটা যাচ্ছে নির্বাচন। প্রথম হচ্ছে যে আমাদের গণতন্ত্রটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, অর্থাৎ একদিনের গণতন্ত্র। 5 বছর কিভাবে দেশ চলবে সেটা নিয়ে কিন্তু সরকারি দল বিরোধী দলের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না, সংসদে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে না, সরকারও এই প্রস্তাব আনে না যে এটা নিয়ে দেশের সমস্যা, এটা নিয়ে আলোচনা করে। আরেকটি কথা হচ্ছে আইন সবার জন্য সমান চলে না, চলুক এটা চায় না। যদি চলতো তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হতো না, যদি চলতো তাহলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নিজের মতো করে নির্বাচন করারও প্রয়োজন হতো না। কথা হচ্ছে আস্থার ব্যাপার। এই আস্থা যতদিন অর্জন না হবে ততদিন এই সমস্যার সমাধান হবে না। আলোচনার জন্য সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।